প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এর চতুর্থ পরিচ্ছেদ থেকে আলোচনা করব এবং সেই সাথে এর বিভিন্ন প্রশ্নের উত্তর ও ছকগুলোর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো ক্লাস শুরু করি। চতুর্থ পরিচ্ছেদের প্রথমেই আছে জ্যোতিচিহ্ন। নিচে খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও। এখানে কিছু বাক্য দেওয়া আছে, বাক্যের ভিতরে শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানে এই ঘরগুলোতে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে চলো আমরা এখন এটার সমাধানটা দেখে নিই। এক দেশে ছিল এক রাজা। এখানে লাল চিহ্নিত বিরাম চিহ্নগুলো হলো শূন্যস্থান পূরণ। লোকটি মুদি দোকান থেকে চাল, কমা, ডাল, কমা, ডিম আর আলু কিনতে দেখলাম। দাড়ি। পারুল গল্প লেখে, আমি কবিতা লিখি। আপনি কখন এলেন? জিজ্ঞাসা চিহ্ন। বলো কি? আশ্চর্যবোধক চিহ্ন। এই কলমের দাম 100 টাকা? জিজ্ঞাসা চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন। ভালো ড্যাশ মন্দ নিয়েই আমাদের সমাজ। দাড়ি। আমার বড় চাচা ড্যাশ, যিনি মালয়েশিয়া ছিলেন ড্যাশ, গতকাল বাড়ি ফিরেছেন। দাড়ি। প্রমিত ভাষার দুই রূপ, কোলন, কথ্য ও লেখ্য। দাড়ি। মা বললেন, কমা, ইনভার্টেড কমা, তুমি দাঁড়াও, কমা, আমি আসছি। দাড়ি, ইনভার্টেড কমা ক্লোজ। এরপর আছে বুঝতে চেষ্টা করি। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখো। 1 নম্বর প্রশ্ন আছে, জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়? মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন? লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়? বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে এবং বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটা দেখে নিই। জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়? লেখার সময় মনের ভাব যাতে অর্থ অনুযায়ী ভালোভাবে প্রকাশ পায়, তাই জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন? মুখের ভাষায় উচ্চারিত বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজন অনুসারে থামি এবং বাক্য বুঝে কণ্ঠস্বরের ভঙ্গির পরিবর্তন করি, তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না। তৃতীয় প্রশ্নটা ছিল, লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়? লেখার ভাষায় বাক্যের সমাপ্তি বোঝার জন্য, বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করার জন্য জ্যোতিচিহ্ন দিতে হয়। এর পরের প্রশ্নটা ছিল, বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? দাড়ি, প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন, এই জ্যোতিচিহ্নগুলো বাক্যের শেষে বসে। বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? যেমন কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেন ইত্যাদি জ্যোতিচিহ্নগুলো বাক্যের ভিতরে বসে। তাহলে আমরা প্রশ্নের সমাধানগুলো পেয়ে গেলাম। এরপর আছে জ্যোতিচিহ্ন সম্পর্কে কিছু কথা লেখা আছে, দেখো। আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি। এই থামার মাধ্যমে আমাদের কথা স্পষ্ট হয়। কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নাম হলো জ্যোতিচিহ্ন। অর্থাৎ এখানে জ্যোতিচিহ্ন তোমার সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা তোমরা এখান থেকে পড়ে নিও। যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক, বিস্ময় চিহ্ন, ড্যাশ ইত্যাদি। কোনো কোনো জ্যোতিচিহ্ন কণ্ঠস্বরের ওঠানামাকে নির্দেশ করে, যেমন প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন। উদাহরণস্বরূপ, তুমি উট পাখি দেখেছ? তুমি উট পাখি দেখেছ। এখানে প্রথম বাক্যটি প্রশ্ন বোঝাচ্ছে আর পরের বাক্যটি বিস্ময় বোঝাচ্ছে। এখানে কোন জ্যোতিচিহ্নের কি কাজ, এগুলো তোমরা একটু বাসায় পড়ে নিও। এখানে ডিটেলস লেখা আছে, যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন।
উদ্ধার চিহ্ন বিন্দু। এরপর আমরা এরপরের ছকে আসি, কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে। এখানে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসবে সেটার একটা ছক আছে, যেমন আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে কি বসে সেটা এখানে লিখতে হবে। এরকম উদাহরণ দেওয়ার আগে, এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে একজোড়া শব্দের মাঝখানে দুটি বাক্যকে এক করতে নাটকের সংলাপ চরিত্রের নামের পরে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে প্রশ্নবাচক বাক্যের শেষে বইয়ের নামে বক্তার কথা সরাসরি বোঝাতে বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে বিবৃতিবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে শব্দ সংক্ষেপ করার কাজে। তাহলে চলো এখন আমরা এটার সমাধানটা দেখে নিই। আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে কি বসে? হাইফেন। উদাহরণ দেওয়ার আগে কোলন। এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে কমা, একজোড়া শব্দের মাঝখানে ড্যাশ, দুটি বাক্যকে এক করতে ড্যাশ, নাটকের সংলাপ চরিত্রে নামের পরে কোলন, পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কোলন ড্যাশ, প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নবোধক, বইয়ের নামে ইনভার্টেড কমা, বক্তার কথা সরাসরি বোঝাতে ইনভার্টেড কমা, বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কমা, বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক শব্দের শেষে দাড়ি, শব্দ সংক্ষেপ করার কাজে হাইফেন। এরপর আছে জ্যোতিচিহ্ন বসায়। নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতিচিহ্ন বসানো আছে, কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই। বাদ পড়া জ্যোতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। অর্থাৎ এখানে যেমন এই যে আকমল স্যার সেদিনকে ক্লাসে এসে বললেন, শোনো ছেলে মেয়েরা, তোমাদের জন্য একটি খুশির খবর আছে। এখানে কিছু জ্যোতিচিহ্ন বসানো নাই, সেই জ্যোতিচিহ্নগুলো বসাতে হবে। এভাবে আমাদের এই পুরো অনুচ্ছেদটারই জ্যোতিচিহ্ন যেখানে যেখানে বসানো নাই সেগুলো বসাতে হবে। তাহলে চলো আমরা এটার সমাধানটা একটু দেখে নিই। আকমল স্যার ক্লাসে এসে বললেন, ইনভাইটেড কমা, শোনো ছেলে মেয়েরা ড্যাশ, তোমাদের জন্য একটি খুশির খবর আছে, দাড়ি, ইনভাইটেড কমা ক্লোজ। সব শিক্ষার্থীরা খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল। স্যার বললেন, ইনভাইটেড কমা, স্কুল থেকে প্রতিটি শ্রেণীতে একটি করে বুকশেলফ দেওয়া হচ্ছে, দাড়ি, ইনভাইটেড কমা ক্লোজ। বিনু বলল, কমা, ইনভাইটেড কমা শুরু, বুকশেলফ দিয়ে কি হবে স্যার? প্রশ্নবোধক, ইনভাইটেড কমা ক্লোজ। স্যার বললেন, ইনভাইটেড কমা, এই বুকশেলফে আমরা নানা রকম বই রাখব, গল্প, কমা কবিতা, কমা প্রবন্ধ, কমা নাটক, ড্যাশ পছন্দ মতো যে কোনো ধরনের আমরা বই রাখতে পারি, ইনভাইটেড কমা ক্লোজ। শানু প্রশ্ন করলো, কমা, ইনভাইটেড কমা শুরু, বইগুলো আমরা কোথায় পাবো স্যার? প্রশ্নবোধক, ইনভাইটেড কমা ক্লোজ। স্যার বললেন, ইনভাইটেড কমা, তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে, দাঁড়ি, সেসব বই এই শেলফে থাকবে। এভাবে আমরা একটা ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব, দাঁড়ি, এই শেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে, ইনভাইটেড কমা ক্লোজ। মিতু খুশি গলায় বলল, বাহ, দারুণ হবে, দাঁড়ি, ইনভাইটেড কমা ক্লোজ। এরপর আছে দেখো, জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। এখানে একটা তোমার কমপক্ষে 100 শব্দের একটা অনুচ্ছেদ লিখতে হবে, যে অনুচ্ছেদের ভিতরে সব ধরনের জ্যোতিচিহ্ন মোটামুটি ব্যবহার হয়। এ ধরনের একটি অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধানটা দেখে নিই। এক ঘন্টা পর আবার বেরিয়ে পড়লাম সাংহাই শহরের পাশে যে নদী বয়ে গেছে তা দেখার জন্য। আমাদের দেশের মতোই নৌকা, লঞ্চ চলছে এদিক ওদিক।
নৌকা বাদাম দিয়ে চলে। আমি এখানে এই বিরাম চিহ্নগুলো সব লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। দোভাষীকে বললাম চলুন সেখানে সবচেয়ে বড় বাজার, সেখানে নিয়ে চলুন। সেখানে পৌঁছেই একটা সাইকেলের দোকানে ঢুকলাম। সেখানে চীনের তৈরি সাইকেল ছাড়াও চেকোস্লোভাকিয়ার তৈরি 3-4টা সাইকেল দেখলাম, তাতে দাম লেখা আছে। চীনের তৈরি সাইকেল থেকে তার দাম কিছুটা কম। আমি বললাম বিদেশি মাল তাহলে কিছু আছে? দোকানদার উত্তর দিল আমাদের মালও তারা নেয়। আমি বললাম আপনাদের তৈরি সাইকেল থেকে চেকোস্লোভাকিয়ার সাইকেল সস্তা, জনসাধারণ সস্তা জিনিসটাকে দামি জিনিস কেন কিনবে? দোকানি জানায় আমাদের দেশের জনগণ বিদেশি মাল খুব কেনে, দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না, তাই দাম যদি একটু বেশি হয় তাও দিতে হয়। এই গেল 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদ শেষ, এরপরে পঞ্চম পরিচ্ছেদ বাক্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পঞ্চম পরিচ্ছেদ বাক্য থেকে শুরু করব এবং এর বিভিন্ন প্রশ্ন এবং ছকগুলোর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।